স্টেডিয়াম বুলেটিন সহ নিবেদক জ্যাক অলিভল, ইস্টার্ন ইন্ডিয়া's largest selling Ayurvedic herbal body oil. Powered by JIS University, transforming education. শুরু করছি আজকে স্টেডিয়াম বুলেটিন, কো প্রেজেন্টেড বাই জ্যাক অলিভল, কো পাওয়ার্ড বাই অনলি ওয়াচেস। আমি জানি আপনারা আইপিএল দেখছেন এবং বেশ কিছু ভালো ইনিংসও চোখে পড়ছে। সবথেকে ভালো ইনিংস রিসেন্ট টাইমে যেটা চোখে পড়লো সেটা হচ্ছে তিলক ভার্মার 45 বলে 101। এই ইনিংস নিয়ে চর্চা শুরু হয়েছে জোর কদমে এবং গুজরাটের বিরুদ্ধে মুম্বাইয়ের জয়, পরপর 4টি ম্যাচ হারার পর এই জয় অনেকটাই কিন্তু স্বস্তিদায়ক। তিলক ভার্মা নিজেও খুব একটা যে বিরাট ফর্মে ছিলেন তা নয়, তবে তিনি যে ইনিংসটা খেললেন এটা কিন্তু একদম মানে মুম্বাই ড্রেসিং রুমের একদম চেহারাটাই বদলে দিয়েছে। কীভাবে এই সাফল্য সেটা নিয়ে আলোচনা করব এবং তিলক ভার্মার সঙ্গে আমার কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স রয়েছে সেটা নিয়েও কথা বলবো। তবে প্রথমে বলে রাখি যে তিলক ভার্মার এই যে ইনিংসটা প্রথম 22 বলে তিনি করেছেন 19 রান মাত্র। চিন্তা করে দেখুন, 45 বলে 101 রান যে ক্রিকেটার করেন তিনি প্রথম 22 রানে মাত্র 19, তারপরে 23 বলে 82 রান। মানে কীভাবে গিয়ার শিফট করতে হয় যখন খেলাটা চলতে থাকে, এই তিলক ভার্মার ইনিংস না দেখলে বোধহয় বোঝা সম্ভব নয়। যারা যারা এই ইনিংসটি দেখেননি তারা অবশ্যই দেখতে পারেন। এবং এই তিলক ভার্মার কথা বলছিলাম যে তিলক ভার্মা আর সঙ্গে পার্সোনাল যে ইন্টারাকশন বিশ্বকাপের সময় আমার হয়েছিল এবং তিলক ভার্মা এমন একজন ক্রিকেটার সবসময় কুল থাকেন। আমি দেখেছি যে যখনই প্র্যাকটিসে তিনি যান বা যখন হোটেল রুমেও থাকেন অত্যন্ত শান্ত স্বভাবের এই ক্রিকেটার। বিশ্বকাপ ফাইনালের দিন বলে রাখি আপনাদের যে তার দাদার সঙ্গে এবং তার কোচ সালাম বায়াস তার সঙ্গে আমার কথা, এবং সালাম স্যার কলকাতা টিভিকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারও দেন। আর একটা কথা আমার মনে পড়ছে আজকে যে তিনি যেটা বলতেন যে তিলক ভার্মা অনেক মানে কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছেন এবং কঠিন সময়ের মধ্য দিয়ে যেসব ক্রিকেটাররা যান তাদের মানে বুকের খাঁচাটা ভীষণ শক্ত হয় এবং সহজে তাদেরকে কিন্তু দবানো যায় না। এবং সেটাই মানে যে মানে ফাইনালের দিন যে কথাটা সালাম স্যার বললেন এই তিলক ভার্মার কোচ, কোথাও গিয়ে এই ম্যাচটা দেখার সঙ্গে সঙ্গে কিন্তু এটাও মনে পড়ছিল যে কতটা যথার্থ তিনি বলেছেন। এবং তিলক ভার্মা এমন সময় ব্যাটিং করতে আসলেন যে সময় কিন্তু অনেকটাই ছন্ন ছাড়া মুম্বাই ইন্ডিয়ান্স, 4টি ম্যাচের হারের বোঝা রয়েছে। তিলক ভার্মার নিজের ব্যাটেও যে বিরাট কিছু রান আসছিল তা নয়, এবং একজন মানে এই মুম্বাই টিমেরই একজন, নাম বলেই দিচ্ছে, হার্দিক পান্ডিয়া যিনি ক্যাপ্টেন, তিনি ভরসা রেখেছিলেন এবং তিনি বারবার একটাই পেপটক দিচ্ছিলেন তিলক ভার্মাকে যে তুমি পারবে, তুই পারবি, তুই করে দেখাবি, এই কথাটা কিন্তু তিনি বলছিলেন। এবং তিলক ভার্মা অবশ্যই নিজেকে শান্ত রেখেছেন। টিপস তো অনেকেই দিতে পারেন, অনেক ক্রিকেটার দিতে পারেন, অনেক কিংবদন্তিরা দিতে পারেন, কিন্তু খেলতে হয় সেই ক্রিকেটার কি 22 গজে গিয়ে। তিলক ভার্মা যে এক্সিকিউশনটা দেখিয়েছেন সেটা একেবারে অবিশ্বাস্য। আর মনে পড়ছিল সেই এশিয়া কাপ ফাইনালের রাতও, যেভাবে তিনি এশিয়া কাপ জিতিয়েছিলেন ভারতীয় দলকে পাকিস্তানের বিরুদ্ধে। তাই এই তিলক ভার্মা কিন্তু ভারতীয় দলের অ্যাসেট, এটা বললে এতটুকু অত্যুক্তি হবে না। আর সালাম স্যার তাকে একদম ছোট থেকে নিজে মানে প্রস্তুত করেছেন এই পর্যায়ে খেলার জন্য। আর আরও একটা বিষয় যে এই যে তিলক ভার্মা এখনও যে রুট ভুলে যাননি, আমি আরেকটা দিক বলতে চাইছি তিলক ভার্মার। বিশ্বকাপ ফাইনাল দেখার জন্য তিনি কিন্তু এই তার কোচকে নিয়ে এসেছিলেন এবং যেখানে টিম ইন্ডিয়া ছিলেন, মানে টিম ইন্ডিয়ার পুরো ক্রিকেটাররা ছিলেন যে হোটেলে, সেই হোটেলেই কিন্তু তার কোচকে রেখেছেন। এটা কিন্তু সম্মান, এবং যেসব ক্রিকেটার সম্মানটা দেন তাদের কোচকে, ঈশান কিষানও আরেকটা নাম, তারা কিন্তু ফলো পান এবং এই আশীর্বাদগুলো অনেক কাজ করে। এই যে কোচের আশীর্বাদ, এটাও তো কম বড় প্রাপ্তি নয়। এবং তিলক ভার্মা এই জন্যই হয়তো মানে একদম শেষে এসেও, মানে যখন এই খেলাটা চলছিল এমন সময় এসছেন ব্যাটিং করতে, সেই সময় এসে যে সেঞ্চুরি করবেন কেউ ভাবেননি, কিন্তু তিনি সেঞ্চুরিটা করলেন। তাই বললাম যে আশীর্বাদ একটা কাজে লাগে এবং যেভাবে সালাম স্যার তাকে গাইড করেছেন সেটা অবশ্যই শেখার, এবং তিনি যেভাবে তার কোচকে মেনে চলছেন এখনও প্রতিনিয়ত, সেটাও শেখার। তাই তিলক ভার্মার জন্য অবশ্যই আমাদের তরফ থেকে একটা স্যালুট থাকবে। আর
তিলক বর্মা এরকম করে খেলতে থাকুক, মুম্বাই ইন্ডিয়ান্স কী করবে জানা নেই, তবে তিলক বর্মা যদি ভালো পারফরমেন্স দিতে থাকে তাহলে কিন্তু আগামীতে ভারতের জন্য সেটা অবশ্যই ভালো দিক। এবং আগামীতে তিলক বর্মার ব্যাট থেকে ওই এশিয়া কাপ ফাইনালের রাতের মতো অনেক ইনিংস আমরা দেখতে চাইছি। তবে এই গুজরাট টাইটান্সকে একদম ছাড়খাড় করে দিয়েছেন এই তিলক বর্মা, এবং তাই আলোচনার কেন্দ্রবিন্দুতেও কিন্তু তিলক বর্মা। মুম্বাইয়ের জয়ের তিলকটা পরিয়েছেন, তবে এখনও অনেকটা দূর যেতে হবে। আমি একটু পয়েন্টস টেবিলটার দিকে চোখ রাখবো। মুম্বাই ইন্ডিয়ান্সও কিন্তু যে বিরাট কিছু ভালো জায়গায় রয়েছে তা নয়। 7 নম্বর স্থানে এই মুহূর্তে মুম্বাই ইন্ডিয়ান্স, 6টি ম্যাচে 2টিতে জয়, 4টিতে হার। আর পয়েন্টস টেবিলে পাঞ্জাব একদম লিড করছে বলা বাহুল্য, 6টি ম্যাচে 5টি জয়। ব্যাঙ্গালোর 6টি ম্যাচে 4টিতে জয়, দ্বিতীয় স্থানে রয়েছে। তৃতীয় স্থানে রাজস্থান রয়্যালস 6টি ম্যাচে 4টিতে জয়, 2টিতে হার। লাস্ট ম্যাচটা অবশ্যই কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরেছে। সানরাইজার্স হায়দ্রাবাদ 6টি ম্যাচে 3টি জয়, 3টি হার। দিল্লি ক্যাপিটালস 5টি ম্যাচে 3টি জয়, 2টি হার। গুজরাট টাইটান্স 6ষ্ঠ স্থানে, 6টি ম্যাচে 3টি জয়, 3টি হার। মুম্বাই ইন্ডিয়ান্স 7ম স্থানে, 6টি ম্যাচে 2টি জয়, 4টি হার। চেন্নাই সুপার কিংস 6টি ম্যাচে 2টি জয়, 4টি হার, 8ম স্থানে। লখনৌ 6টি ম্যাচে 2টি জয়, 4টি হার, 9ম স্থানে। এবং কলকাতা নাইট রাইডার্স 1টি জয় পেয়েছে 10ম স্থানে, যেটা এক্সপেক্টেড। তাই তিলক বর্মার কাজটা এখনও শেষ হয়নি, অনেক দূর যেতে হবে। শুধু মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে নয়, আগামীতে ভারতীয় দলের জার্সিতেও এরকম ইনিংস আসবে, এইটুকু আমরা আশা করতেই পারি। তিলক বর্মাকে নিয়ে তো কথা বললাম, আরও একজনকে নিয়ে কথা বলার সময় এসছে। সেই মানুষটাকে নিয়ে অবশ্যই কথা বলবো, তবে একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গিয়েছে। ছোট্ট বিরতি, ফিরছি খুব শীঘ্রই, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর, জয়জ্যোতি রয়েছে আপনাদের সঙ্গে। তিলক বর্মা নিয়ে তো আলোচনা করলাম, তিলক বর্মার টিমের আরও একজন প্লেয়ারকে নিয়ে আলোচনা করতে হবে। কেন করতে হবে? কারণ ইতিমধ্যেই কিন্তু সমালোচনা শুরু হয়েছে সেই প্লেয়ারকে নিয়ে, যে কোথায় গেল তার ম্যাজিক, কোথায়, মানে সেই বোলিং তো দেখা যাচ্ছে না, উইকেট পাচ্ছে না কেন, উইকেটলেস এতটা বল তিনি করে ফেলেছেন, এতগুলো ওভার করে ফেলেছেন, এখনও উইকেট পাচ্ছেন না। নামটা কি নিশ্চয়ই আপনারা আন্দাজ করতে পারছেন কার কথা বলছি, জসপ্রীত বুমরা। জসপ্রীত বুমরা, আমি বলে রাখি যে এই আইপিএলে 114 বল পর উইকেট নিয়েছে, যেটা অবিশ্বাস্য। জসপ্রীত বুমরা বল করছেন 114 বল, তাকে ওয়েট করতে হচ্ছে আইপিএলে উইকেট নেওয়ার জন্য। এটা জাস্ট ভাবাই যায় না। মানে এটা, মানে অন্য কেউ, মানে আমাদের যদি কেউ বলতো তাহলে আমরা হয়তো বিশ্বাসই করতাম না। আমরা দেখছি বলে আমরা বিশ্বাস করছি। আর টোটালি যদি বলি তাহলে 146 বল পরে আইপিএলে উইকেট পেলেন, এবং এই গুজরাট ম্যাচেই ভালো বোলিং করেছেন, 3 ওভার 15 রান 1 উইকেট। আসলে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট একটা অবশ্যই ফ্যাক্টর। তবে এবারে কিন্তু বুমরাকে অনেক ব্যাটারি অবলীলায় খেলেছেন। এটা কি চিন্তার কারণ? বুমরাকে কি মানে দারুণভাবে রিড করতে পারছেন ব্যাটাররা? কিন্তু বুমরার তো অনেক ভ্যারাইটি রয়েছে, সেই ভ্যারাইটি দিয়ে তো খুব সুন্দরভাবে ব্যাটারদের ফক্স করতেই পারেন তিনি। তাই লড়াইটা হয়তো এখানেই শেষ হয়ে যাবে না, জসপ্রীত বুমরার লড়াইটা শুরু হয়েছে। এবং অনেক প্রাক্তন ভারতীয় বোলারদের বলতে শুনছি, মানে অবাক লাগছে যে জসপ্রীত বুমরাকে অনেকটাই মানে আপনারা মানে মিডিয়া ওভার রেট মানে করে দিয়েছে, মানে ওভার রেটেড বেশি, এরকম একজন বলেছেন সম্প্রতি। আমি নামটা বলছি না, 2011 বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। তো বেশি হাইপ করে তাকে উপরে তোলা হয়েছে, এরকম মন্তব্য কিন্তু সেই বোলারটি করেছেন। তো যাই হোক, মানে আমরা কি হাইপ করব? জসপ্রীত বুমরা সত্যিই তো ভালো পারফরমেন্স দিয়েছেন বলেই আমরা বলেছি বা আমরা লিখেছি। জসপ্রীত বুমরা যদি পারফরমেন্সটা না দিতেন তাহলে তো আমরা বলতাম বা লিখতাম না। হ্যাঁ, এখন হয়তো একটা রাফ প্যাচের মধ্যে দিয়ে যাচ্ছেন, আবার ফর্মে ফিরবেন। বুমরা তো মানে গিফটেড বোলার। বুমরা যেখানে বড় হয়ে উঠেছেন সেখানে আমি আর গৌতম দা গিয়ে স্টোরি করে এসেছি, তার কোচের সঙ্গে কথা বলে এসেছি। আমরা জানি যে মানে কোন জায়গা থেকে তিনি উঠে এসেছেন। ওই আহমেদাবাদের ওই নির্মাণা স্কুল, যেখানে আমি 5 মিনিট দাঁড়িয়ে লাইভ দিতে পারছিলাম না, এতটাই মানে প্রিকলি হট যাকে বলে, ওই ওয়েদারে তিনি মানে দিনের পর দিন বল করে গিয়েছেন নেটে। তাই মানে ওই বললাম না, আপব্রিঙ্গিংটা ভীষণ ইম্পর্টেন্ট যে কোনো ক্রিকেটারের ক্ষেত্রেই। জসপ্রীত বুমরা যেখান থেকে বড় হয়ে উঠেছেন সেটা কিন্তু মানে সেই জায়গাটা, সেই অ্যাটমসফিয়ারটাকে এতটাও কিন্তু সহজ ছিল না। তাই বুমরাকে এত সহজে হয়তো দমানো যাবে না, এবং বুমরা জানেন বুমরা কি করতে পারেন। এবং
অনেকে অনেক রকম মন্তব্য করতে পারেন এবং সমালোচনা করতে পারেন। আসলে খারাপ সময় যখন যায় তখন তো অনেকে অনেক কিছু বলেন। সচিন টেন্ডুলকারকে একটি ম্যাগাজিন লিখেছিলেন, আমার এখনও মনে পড়ে, এন্ডুলকার ? তাই সচিনকে নিয়ে যদি সমালোচনা হয় তাহলে বুমরাকে নিয়ে না হওয়ার কিছু নেই। তবে এগুলো হচ্ছে মানে মোটিভেশন আমার মনে হয়, এবং এগুলো হচ্ছে আরও তাতাবে জসপ্রীত বুমরাকে আগামীতে আরও ভালো বোলিং করার জন্য। চ্যাম্পিয়ন বোলার, তিনি লয়ে ফিরেছেন, ছন্দে ফিরেছেন, তবে অনেকটা সময় লাগলো। বুমরার যত ফ্যান্স রয়েছে তারা কিছুটা হতাশ ছিলেন যে তিনি উইকেট পাচ্ছেন না, তবে তাকে বেশি হাইপ তুলে দেওয়া হয়েছে। তিনি এত ভালো পারফরমেন্স দেওয়ার পরে তাকে বেশি মিডিয়া হাইপের জন্য তিনি এতটা লাইমলাইট কুড়িয়েছেন, এটা বলা বোধহয় ঠিক না। কারণ তিনি ক্রমাগত পরীক্ষা দিয়ে গিয়েছেন এবং পরীক্ষায় ডিস্টিংশনের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। একটা পরীক্ষায় রেজাল্ট খারাপ হওয়া মানে কিন্তু সেই স্টুডেন্টটা খারাপ হয়ে গেল এমনটা ভাবার কিছু নেই। তাই জসপ্রীত বুমরা লয়ে ফিরেছেন, তবে লয়ে কি ফিরবে চেন্নাই সুপার কিংস? মহেন্দ্র সিং ধোনি কোথায় রয়েছেন, কি করছেন, কবে খেলবেন, কেউ কিচ্ছু যায় না। মহেন্দ্র সিং ধোনি মোবাইল ফোন ক্যারি করে না, এবং সেই জন্য মহেন্দ্র সিং ধোনিকে কেউ রিচও করতে পারেন না, না সচিন রিচ করতে পারেন, না রাহুল দ্রাবিড় রিচ করতে পারেন। তাই সাংবাদিকদের ক্ষেত্রে তো ছেড়েই দিন। তাই মহেন্দ্র সিং ধোনির এই মুহূর্তে স্ট্যান্ড পয়েন্টটা কি, সেটা কিন্তু ভীষণ ঘোলাটে। আমরা কেউই বুঝতে পারছি না যে ধোনি কবে নামবেন। অন্যদিকে চেন্নাই সুপার কিংসের তরফ থেকে একটা খবর দিয়ে রাখি, আয়ুষ মাত্রে যিনি ভালো খেলছিলেন এবং যথেষ্ট প্রতিভাবান ব্যাটার, তার আমি স্ট্যাটটা একটু বলবো। 6 ম্যাচে 201 রান, 177.87 স্ট্রাইক রেটে তিনি এই আইপিএলে ব্যাটিং করছেন। তিনি ছিটকে গিয়েছেন, ভাবতে পারছেন? এই চেন্নাই সুপার কিংসের, আমি একটু আগেই পয়েন্টস টেবিলটা বলছিলাম আপনাদের, চেন্নাই সুপার কিংস এই মুহূর্তে 8ম স্থানে, 6টি ম্যাচের মধ্যে 2টিতে জয়, 4টিতে হার। এই মুহূর্তে দাঁড়িয়ে আয়ুষ মাত্রে যিনি ভরসা যোগাচ্ছিলেন তিনি ছিটকে গিয়েছেন, খালিল আহমেদ ছিটকে গিয়েছেন, যিনি দুর্ধর্ষ বোলিং করছিলেন এবং কেকেআর ম্যাচে ওই যে চোটটা পেলেন তারপর থেকে তিনিও ছিটকে গিয়েছেন। এবার মহেন্দ্র সিং ধোনি কবে ফিরবেন সেটারও কিন্তু কোনো রকম কনফার্মেশন নেই, কেউই কিছু জানে না, কেউ কিছু বলছেও না। একদম চেন্নাই সুপার কিংসে বলা যেতে পারে যে দিশাহীনভাবে কিন্তু এগোচ্ছে এবারের আইপিএলে। মহেন্দ্র সিং ধোনি এমন একটা নাম যে ব্যক্তির ব্রেনটাকে কোনো এক বিখ্যাত ক্রিকেট রাইটার বলেছিল যে তার এই ক্রিকেটিং ব্রেনটাকে কিন্তু মজুত করে রাখা উচিত, সেভ করে রাখা উচিত। তাই মহেন্দ্র সিং ধোনির মতো একজন ক্রিকেট ব্যক্তিত্ব, একজন ক্রিকেটার যে দলের সঙ্গে রয়েছে সেই দল মহেন্দ্র সিং ধোনিকে ব্যবহার করছে না, তার ব্রেনটাকে অ্যাটলিস্ট ব্যবহার করতেই পারে। এবং আমরা সাক্ষাৎকার নিয়েছিলাম কেশব বন্দ্যোপাধ্যায়ের, ধোনির কোচ। তিনি বলছিলেন যে এই চেন্নাই এবং ধোনির মধ্যে, এই সিএসকে এবং ধোনির মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য রয়েছে। সব কিছু কিন্তু ধোনির ইশারাতে চলছে না, এটা একদম স্পষ্ট। ধোনি কবে ফিরবেন আমাদেরও প্রশ্ন। আপনাদের যদি জানা থাকে আপনারা অবশ্যই আমাদের জানাতে পারেন। তবে এই মুহূর্তে একটা ছোট্ট বিরতির আমার সময় হয়ে গিয়েছে, ছোট্ট বিরতি, ফিরছি খুব শীঘ্রই। ফিরে এলাম বিরতির পর, জয়জ্যোতি রয়েছি আপনাদের সঙ্গে। মুম্বাই নিয়ে আলোচনা করলাম, চেন্নাই নিয়ে আলোচনা করলাম, কলকাতা নিয়ে আলোচনা করব না? পয়েন্ট টেবিলে সব থেকে নিচে থাকলে কি তাকে নিয়ে আলোচনা করব না? এটা হয়? এটা হয় না। কলকাতা নাইট রাইডার্স একটি ম্যাচ জিতেছে এবং বৃষ্টির জন্য আরও একটি ম্যাচের পয়েন্ট পেয়েছে, 1 পয়েন্ট পেয়েছে, 10ম স্থানে রয়েছে। তবে একটা পরিবর্তন এসছে, সেটা হচ্ছে ড্রেসিং রুমটা কিন্তু একটু হলেও বদলেছে। বরুণ চক্রবর্তী, যার বোলিং স্পেলটা অবশ্যই একটু মনে করিয়ে দেবো, অবিশ্বাস্য বোলিং করেছেন সেদিন, সত্যি এই বরুণ চক্রবর্তীকেই কিন্তু আমরা দেখতে চাই। এই যে বরুণ চক্রবর্তী যে পারফরমেন্সটা দিয়েছেন সেদিন, সেই পারফরমেন্সটাই আমরা কিন্তু চাই। 4 ওভার 14 রান 3 উইকেট। এই বরুণ চক্রবর্তী কোথায় ছিলেন এতদিন? বরুণ চক্রবর্তী আমরা এরকম ফিগার থাকবে পাশে, নামের পাশে, এটাই কিন্তু প্রত্যেক কেকেআর ফ্যান্স চায়। আচ্ছা, বরুণ চক্রবর্তী একটা কথা বলেছেন যে আবেগটা, ওই একটা ম্যাচ, এতগুলো ম্যাচ জয় নেই, 7ম ম্যাচে জয় পাওয়ার পর যে আবেগটা, সেই আবেগটা কোথাও গিয়ে 2024 ফাইনাল জেতার পরেও কিন্তু সেই সেটাকে পার করে দিয়েছে, তিনি বোঝাতে চেয়েছেন। আসলে প্রত্যেকেই এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন যে কোনো কিছুতেই কিছু হচ্ছে না, যাই ট্রাই করছি তাই ব্যর্থ। সেই ম্যাচটাও তো হারতো, সেই ম্যাচটারও এমন একটা সময় চলে এসেছিল
যে 6টা উইকেটের পতন এবং হারটা বোধহয় শুধু সময়ের অপেক্ষা। ঠিক সেই সময় দাঁড়িয়ে রিঙ্কু সিং, হ্যাঁ তার ক্যাচ মিস হয়েছে, সেটা অবশ্যই মানে নন্দ্রে বার্গার ক্যাচ মিস করেছেন, একদম মানে সহজতম ক্যাচ বলা যেতে পারে তিনি মিস করেছেন, তবে সেটা রয়েছে সেটা তো পার্ট অফ গেম। কিন্তু রিঙ্কু সিং আর অনুকূল রয়ের ওই যে ডিসাইসিভ পার্টনারশিপ, ওটা কিন্তু একটা পজিটিভ ভাইব নিয়ে এসছে কেকেআর ড্রেসিং রুমে, এবং জেতার পর রিঙ্কু সিংয়ের কান্না, ড্রেসিং রুমেও কিন্তু অনেক ক্রিকেটার আবেগ বিহ্বল হয়ে পড়েছেন। আসলে সমালোচনা, নেগেটিভ কমেন্টস এগুলো করতে করতে না মানে কেকেআর টিমটাকে কোথাও এক করে দিয়েছে, মানে সবাই এখন কিন্তু এক কাট্টা, এবং এটা কোথাও কি সাপে বড় হলো কলকাতা নাইট রাইডার্সের জন্য, সেটা সময় বলবে। আগামী ম্যাচ আমরা জানি 26 তারিখ লখনৌ, নবাবো কি শহর, লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। সেখানে কেকেআরের জন্য কি মেনু অপেক্ষা করছে, কি কাবাব অপেক্ষা করছে, সেটা অবশ্যই আমরা পরবর্তীতে জানতে পারবো। তবে বলে রাখি যে মাথিসা পাথিরানা তিনি অলরেডি চলে এসেছেন কলকাতায়। গতকাল তিনি প্র্যাকটিস করেছেন, বোলিং কোচ এবং মেন্টর তাকে ক্লোজ অবজারভেশনে রেখেছে, এবং তিনি নিজে এক্সাইটেড মাথিসা পাথিরানা কলকাতার জন্য, তিনি 100% দিতে চাইছেন। এবার প্রশ্ন হচ্ছে মাথিসা পাথিরানা যদি আসেন, বাদ যাবেন কে? আমি তো ভেবে পাচ্ছি না কাকে বাদ মানে করবে এক্ষেত্রে ফিন অ্যালেন এবং টিম সেফার্টের মধ্যে একজন তো খেলবেনি। টিম সেফার্ট সুযোগ পেয়েছেন দুটো ম্যাচে, কিন্তু সেভাবে কিছু করতে পারেননি দুটো তিনটে ম্যাচে। এত তাড়াতাড়ি মনে হয় না টিম সেফার্টের থেকেও ভরসা সরাবে কলকাতা নাইট রাইডার্স, কারণ টিম সেফার্ট বিধ্বংসী ক্রিকেটার, যে কোনো দিন ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। অথবা যদি টিম সেফারকে না খেলায় কোনোভাবে, তাহলে সেক্ষেত্রে ফিন অ্যালেন রাফ প্যাচের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই জন্য হয়তো তাকে বসানো হয়েছে। সুনীল নারিন তো খেলবেনি, এটা তো মানে কোনো ইয়েই নেই, মানে সুনীল নারিন 1 নম্বর ক্রিকেটার কলকাতা নাইট রাইডার্সের, মানে 2014তেও ছিলেন, 2026এও আমরা তাই দেখছি। এবার কাকে? রবমান পাওয়েল, তিনিও তো ভালো পারফরমেন্স দিচ্ছেন। এবার এটাই হচ্ছে সমস্যা যে কার জায়গায় তিনি খেলবেন। ক্যামেরন গ্রিনকে বসাবে না এটা আমি নিশ্চিত, কারণ খারাপ সময় যখন ক্যামেরন গ্রিনকে বসায়নি কলকাতা নাইট রাইডার্স, তাহলে ভালো সময় বসাবে না। ক্যামেরন গ্রিন হয়তো সেদিন একটা দুর্ধর্ষ স্টাম্পিংয়ের জন্য আউট হয়ে গিয়েছেন, কিন্তু ক্যামেরন গ্রিন অ্যাজ ব্যাটার তিনি কিন্তু লয়ে ফিরেছেন। তার রান সংখ্যা দিয়ে সবসময় বিচার করবেন না, তিনি কিন্তু লয়ে ফিরেছেন, এটা বলতেই হবে। এবং এটার জন্য অবশ্যই কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্টকে বাহবা দিতে হবে। সবসময় তো সমালোচনা আমরা করি না, যেটা ভালো কাজ করে সেটা অবশ্যই বলতে হবে, কারণ সবাই যখন সমালোচনা করছিল ক্যামেরন গ্রিনকে কেন বসানো হচ্ছে না, কেকেআর ম্যানেজমেন্ট কিন্তু ক্রমাগত ব্যাক করে গিয়েছে, আর এইভাবেই কিন্তু প্লেয়ার তৈরি হয়। ক্যামেরন গ্রিন যে ইনিংসটা তিনি খেলেছেন এর আগে, সেটার এই কারণটা কিন্তু এটাই যে ওই ইনিংসটা আসতো না, 79 রানের ইনিংসটা আসতো না যদি ব্যাকিংটা না থাকতো। তাই ক্যামেরন গ্রিন কোনোভাবেই বসবেন না। এবার আপনারা বলুন কে বসবেন? এক্ষেত্রে কি রবমান পাওয়েলকেই শিকার হতে হবে? আমি এটা একদম কনফিউজ। তবে পাথিরানাকে খেলাতে হবে। পেস অ্যাটাক আমরা জানি যথেষ্ট রকমভাবে উইক। কলকাতা নাইট রাইডার্সের স্ট্রেংথ সেটা হচ্ছে স্পিন অ্যাটাক, এবং যদি এই ছন্দে থাকে দুই স্পিনার, তাহলে সত্যিই খুব ভালো, এটা মানে বলার ভাষা নেই। আর রবমান পাওয়েলকে বসিয়ে কি নেবে? তা সেক্ষেত্রে কি অন্য কোনো ইন্ডিয়ান ক্রিকেটারকে নেওয়া হবে? মনীষ পান্ডে কি সুযোগ পেতে পারেন? হতেই পারে, অনেক রকম সম্ভাবনা কিন্তু রয়েছে। তাই এটা ইন্টারেস্টিং হতে চলেছে যে মাথিসা পাথিরানা আসলে বসবেন কে এবং কার জায়গায় মাথিসা পাথিরানা আসবেন। তবে কলকাতা নাইট রাইডার্সের কথা এটাই বলবো যে এই মুহূর্তে পজিটিভ ভাইব রয়েছে। লখনৌয়ের বিরুদ্ধে পরবর্তী ম্যাচ এখনও অনেকটা সময় রয়েছে। আজকে লখনৌতে চলে গিয়েছে অলরেডি কলকাতা নাইট রাইডার্স টিম। এক অনামী মুকুল চৌধুরী জয় ছিনিয়ে নিয়েছিল এই ইডেন গার্ডেন্সে। কেকেআরকে যখন মনে হচ্ছিল কেকেআর ওই ম্যাচ জিতবে, লখনৌ 128-7, সেই সময় মুকুল চৌধুরী এসে একটা দুর্ধর্ষ অর্ধশতরান করেন, এবং ওই যে হেলিকপ্টার শট, টিপিক্যাল হেলিকপ্টার শট তিনি ইডেন গার্ডেন্সে মানেন। সেই মুকুল চৌধুরীর টিমের বিরুদ্ধে খেলা কলকাতা নাইট রাইডার্সের। ইডেনের বদলাটা কি লখনৌয়ের একানা স্টেডিয়ামে নেবে টিম কেকেআর? আমরা অপেক্ষায় রয়েছি।
কলকাতা নাইট রাইডার্স নিয়েও আপডেট দিলাম। আর যাওয়ার আগে একটু বলে রাখি, আইপিএল থেকে একটু হাটকে যাই। 6ই জুন ইন্ডিয়া আফগানিস্তান টেস্ট রয়েছে। এমন খবর পাওয়া যাচ্ছে যে এই টেস্ট ম্যাচে তারকা ক্রিকেটাররা থাকবেন না। তারকা ক্রিকেটারদের মধ্যে যাদেরকে বসানো হবে, এখনো পর্যন্ত যা খবর মানে যা সোর্স বলছে, শুভমান গিল, কেএল রাহুল, জসপ্রীত বুমরা। আসলে কিছু কিছু ক্রিকেটার ক্ষোভ প্রকাশ করেছেন যে 31শে মে যেখানে আইপিএল শেষ হচ্ছে, তারপরেই মানে এরকম একটা ক্রীড়াসূচি বিসিসিআইয়ের তরফ থেকে যে 6ই জুন একটা টেস্ট ম্যাচ শুরু হচ্ছে, মানে গ্যাপটা কিন্তু একদমই কম। তো এবার দেখার বিষয় যে কি হয় পরবর্তীতে। তবে অনেক তরুণ ক্রিকেটার সুযোগ পেতে পারেন, দেবদত্ত পাডিক্কাল সুযোগ পেতে পারেন, না আকিব নবী সুযোগ পেতে পারেন, সেটাও একটা ভালো দিক। তবে এখনও পর্যন্ত যা খবর, এই যে তারকা ক্রিকেটারের 3 জনের নাম বললাম, শুভমান গিল, জসপ্রীত বুমরা এবং কেএল রাহুল, সম্ভবত তাদেরকে বিশ্রাম দেওয়া হতে পারে আফগানিস্তানের বিরুদ্ধে। একদম শেষে আমরা চলে এসেছি। বলে রাখি যে জোকোভিচ, আপনারা জানেন যে টেনিস লেজেন্ড, তিনি বিরাট কোহলির প্রশংসা করেছেন এবং তিনি এটাও বলেছেন বিরাট কোহলি আমার বন্ধু এবং বিরাট কোহলির জন্যই তিনি ক্রিকেট খেলা দেখেন। বিরাট বড় স্টেটমেন্ট জোকোভিচের, এবং তিনি বলছেন কোনোদিন ভারতে এলে বিরাট কোহলির সঙ্গে টেনিসও খেলবেন এবং একই সঙ্গে ক্রিকেটও খেলবেন। জোকোভিচ, বিরাট কোহলি, দুই স্পোর্টসের দুই লেজেন্ড, তাদেরকে অবশ্যই অনেক অনেক রেসপেক্ট। এবং শেষ পর্ব মানে দিস ডে দ্যাট ইয়ারে যেটা আমরা বলি, আজকে স্পেশাল হচ্ছে ভেঙ্কট রাঘবন, যিনি একসময় ভারতের দুর্ধর্ষ স্পিনার ছিলেন। তার আজকে জন্মদিন, 1945 সালে আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেছেন এবং তারপরে আমরা জানি যে দুর্ধর্ষ আম্পায়ারিংও করতেন। তো তাকে আমাদের তরফ থেকে অনেক অনেক শ্রদ্ধা। শেষ করছি আজকে স্টেডিয়াম বুলেটিন। জানি আপনাদের ভালো লাগছে এবং এভাবেই সঙ্গে থাকুন। গ্রাউন্ড জিরো রিপোর্টিং চলবে, এক্সক্লুসিভ ইন্টারভিউ, স্টোরিজ সব পাবেন। কোথায় আপনাদের নতুন করে বলে দিতে হবে না। সঙ্গে থাকুন স্টেডিয়াম বুলেটিনের এবং দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।